বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গণতন্ত্রের হত্যা এবং কালো দিবস উপলক্ষে এটি ছিল যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ সভা। আজকের এই প্রতিবাদ সভায় এখানে যারা উপস্থিত হয়েছেন এবং একটু আগে আমাদের যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি সাহেব বলেছেন যে অনলাইনের মাধ্যমে বাংলাদেশের আমাদের বহু লক্ষ হাজার লক্ষ নেতাকর্মী আজকের আমাদের এই অনুষ্ঠানটা শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। তাদেরকে সহ আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, কর্মী ভাইরা এবং টেলিভিশনের মাধ্যমে সরাসরি প্রচারের মাধ্যমে বাংলাদেশে আন্দোলনরত আমার মাঠ পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আপনাদের সকলের সামনে আজকে আমি উপস্থিত হতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি। আজকে এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের সামনে আমি কথা বলছি যখন সহজেই আমরা এক বাক্যে বলতে পারি, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকে বলতে পারে যে আজকে দেশের গণতন্ত্র বলি আমরা, দেশের অর্থনীতি বলি আমরা, দেশের শিক্ষা ব্যবস্থার কথা বলি আমরা, দেশের বাক স্বাধীনতার কথা বলি আমরা, দেশের বিচার ব্যবস্থার কথা বলি আমরা, যে কোনো বিষয়ের কথাই বলি না কেন আমরা, বাংলাদেশের প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি সেক্টর আজকে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমার তৃণমূল পর্যায়ের প্রিয় কর্মী ভাইরা এবং নেতৃবৃন্দ, আমি বরাবরের মতন আজও বলতে চাই, আগেও আমি বলেছিলাম, আজও বলতে চাই, এই যেই দলটির বিরুদ্ধে আজকে বাংলাদেশের মানুষের আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, একটি নিরপেক্ষ নির্বাচনের আন্দোলন, এই দলটিকে আমি এর আগেও বলেছিলাম একটি অপশক্তি এরা বাংলাদেশের জন্য। কারণ আমরা যদি ইতিহাসের পাতা ঘাঁটি, আমরা যদি মুরব্বীদের কাছে জানতে চাই, তাহলে আমরা জানতে পারবো, ইতিহাসের পাতায়, পত্রিকার পাতায়, বইয়ের পাতায় আমরা দেখতে পারবো এই সেই দল দেশ স্বাধীনের পরে যে দলটি নিজেদের দুর্নীতির কারণে, দুর্নীতি করতে গিয়ে যেই দলটি বাংলাদেশে কয়েক লক্ষ লোককে না খাইয়ে মেরে 1974 সালে একটি দুর্ভিক্ষ উপহার দিয়েছিল জাতিকে। এবং এই সেই দল, যে দলের নেতা, সেই লক্ষ লক্ষ মানুষ যখন দুর্ভিক্ষের সময় না খেয়ে মারা যাচ্ছে, সেই সময় এই দলের নেতাকে আমরা কি করতে দেখেছিলাম? এই দলের নেতাকে আমরা দেখেছিলাম সোনার মুকুট মাথায় দিয়ে ছেলের বিয়ে দিতে। একজন রাজনৈতিক নেতা, একজন দেশের নেতা কত বড় নির্মম হলে, কত বড় নির্দয় হলে, কত বড় পাষাণ হলে, যেখানে যে মুহূর্তে তার দেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে, সেখানে সে নিজের ছেলের বিয়ে দিচ্ছে সোনার মুকুট মাথায় দিয়ে। শুধু তাই নয়, এই সেই জানুয়ারি মাস, আজ আমরা জানুয়ারি মাসের 4 তারিখে দাঁড়িয়ে, বাংলাদেশে এখন 5 তারিখ হয়ে গিয়েছে, জানুয়ারি মাসের এই সময় দাঁড়িয়ে আমরা আজকে প্রতিবাদ সভা করছি। কি প্রতিবাদ সভা করছি যে গত বছর এই দিনে তারা বাংলাদেশে একটি তামাশার নির্বাচন করেছিল এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করেছিল। ঠিক 1975 সালের এই জানুয়ারি মাসে, ঠিক যেভাবে বর্তমানে রং হেডেড স্বৈরাচারী হত্যাকারী হাসিনার পিতা বাকশাল গঠন করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, ঠিক পিতা যেভাবে করেছিল তার কন্যাও আজ ঠিক একইভাবে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে হরণ করেছে বাক স্বাধীনতা। কিন্তু কি হয়েছিল 1975 সালে? সকল দলকে নিষিদ্ধ করে, সকল সংবাদপত্রের স্বাধীনতাকে নিষিদ্ধ করে, মানুষের কথা বলার অধিকার, মানুষের রাজনীতির অধিকার হরণ করে কি তারা বাঁচতে পেরেছিল? বাঁচতে পারেনি। জনগণ
ঠিকই মুক্তির পথ বের করে নিয়ে এসেছিল। প্রিয় তৃণমূলের কর্মী ভাইয়েরা এবং নেতৃবৃন্দ, আমরা গত 6 বছর কি দেখেছি? গত 6 বছর ধরে আমরা দেখেছি ঠিক একইভাবে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের বিপক্ষে ঠিক এই রং হেডেড হত্যাকারী চোর হাসিনা সরকার এবং হাসিনা ব্যক্তিগতভাবে নিজেও গণতন্ত্রের পক্ষে কোনো কাজ করে নাই। সে চেষ্টা করেছে তার তাবৎ শক্তি দিয়ে কিভাবে গণতন্ত্রকে দাবিয়ে রাখা যায়, দেশের মানুষের ভোটাধিকার, নিরপেক্ষ ভোট অধিকার কিভাবে নষ্ট করে ফেলা যায়। এবং এই কারণেই আমরা যখন দেখলাম যে দেশের সমগ্র মানুষ, প্রতিটি শ্রেণীর মানুষ, প্রতিটি বিবেকবান মানুষ, প্রতিটি গণতান্ত্রিককামী মানুষ, যখন আমরা দেখলাম যে একটি নির্বাচনে স্বাধীন, ফ্রি অ্যান্ড ফেয়ার একটি নির্বাচনের পক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের সদস্য যখন একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দেশে, ঠিক সেই সময় এককভাবে শেখ হাসিনা তার ক্ষমতা দিয়ে, তার সংসদে 2/3 শক্তির জোরে ক্ষমতা দিয়ে সে সংবিধান পাল্টে ফেলল। বাংলাদেশের মানুষ কি চেয়েছিল? বাংলাদেশের মানুষ সামান্য কয়েকটি চাওয়ার মধ্যে একটি ছিল যে একটি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বাংলাদেশে থাকবে। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কয়েকটি চাওয়ার মধ্যে এই একটি চাওয়া ছিল। কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে শেখ হাসিনা সেই অধিকারটাও মানুষের কাছ থেকে কেড়ে নিল, ঠিক যেভাবে 1975 সালে তার পিতা বাংলাদেশের মানুষের এই অধিকার কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার এই অধিকার কেড়ে নেওয়ার পিছে কারণ কি? শেখ হাসিনার এই অধিকার কেড়ে নেওয়ার পিছে কারণ হচ্ছে সে খুব ভালো করেই জানে যদি একটি নিরপেক্ষ নির্বাচন হতো, এই যে 1 বছর আগে যেই তামাশার নির্বাচন সে করলো, এই নির্বাচন যদি একটি নিরপেক্ষ সরকারের অধীনে হতো তাহলে কোনোভাবেই শেখ হাসিনা বা তার দল সে নির্বাচনে জিততো না। কেন জিততো না? কারণ তারা যেই কাজগুলো করে এসছে এই কাজগুলো করার ফলে বাংলাদেশের মানুষই তাদেরকে ভোট দিত না, এবং ভোট দিত না বলেই সে জিততে পারত না। এবং যদি সে জিততে না পারে তাহলে কি হবে? তাহলে বাংলাদেশের মানুষ তার বিচার করবে যে ক্ষমতায় আসার সাথে সাথে যেই 57 জন অফিসারকে হত্যা করলো সেনাবাহিনী, সেই অফিসার হত্যার বিচার করা হবে। তার বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে যে গত 5-6 বছর ধরে যে এই আইটি সেক্টর ডেভেলপ করার নাম করে তার ছেলেকে কোটি কোটি টাকা বেতন দেওয়ার নাম করে যে দেশের জনগণের অর্থ পাচার করেছে তার বিচার হবে। তার কুইক রেন্টাল করার নাম করে, মানুষকে বিদ্যুৎ দেওয়ার নাম করে সে যে তার দল এবং তার দলের লোকজন এবং সে নিজে যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে তার বিচার হবে। তার বিচার হবে সাগর রুনির মতন 2 জন সাংবাদিককে হত্যা করার জন্য। তার বিচার হবে ইলিয়াস আলী এবং চৌধুরী আলম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মীকে গুম এবং খুন করার জন্য। তার বিচার হবে হেফাজত ইসলামের হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করার জন্য। শেখ হাসিনা এবং তার দলের লোকজন খুব ভালো করেই জানে যে যদি নিরপেক্ষ নির্বাচন হয় সে নির্বাচনে তারা জিততে পারবে না, এবং এই খারাপ কাজগুলো, এই অনৈতিক কাজগুলো করার জন্য বাংলাদেশের মানুষ তাদের বিচার করবে। এবং সেই জন্যই শেখ হাসিনার পক্ষে সম্ভব নয় একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেওয়া। সেই জন্যই আজকে তার এই প্রচেষ্টা, মানুষ মেরেই হোক যেভাবেই হোক ক্ষমতায় তাকে টিকতে হবে। আজ প্রত্যেকটা সেক্টরকে আমরা দেখি ধ্বংসের দ্বার প্রান্তে। প্রত্যেকটা সেক্টর আজকে কি পরিমাণভাবে প্রত্যেকটি সেক্টরে শেখ হাসিনা দুর্নীতির বিস্তার লাভ করিয়েছে। কিছুদিন আগে আমরা কি দেখলাম? কিছুদিন আগে দেখলাম যে আমাদের যে 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধে বিদেশি যারা ছিল এইরকম কিছু মানুষকে তারা বললে যে তারা সম্মাননা দেবে। খুব ভালো কথা, সেটা আমরাও চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা বিদেশ থেকে সাহায্য করেছে তাদেরকে সম্মাননা আমরাও দিতে চাই, তাদের সম্পর্কে দুটো ভালো কথা আমরাও বলতে চাই। কিন্তু পত্রিকার পাতায় আমরা কি দেখলাম?
পত্রিকার পাতায় পরিষ্কারভাবে ফুটে উঠল যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা। কি সেই চেতনা? আমরা দেখলাম যে ক্রেস্টের মধ্যে যেই পরিমাণ সোনা থাকার কথা ছিল সেই পরিমাণ সোনা নেই, যে পরিমাণ রূপা থাকার কথা ছিল রূপার বদলে তামা, এইরকম আরও অনেক কিছু আমরা দেখলাম। এবং 2 দিন পরে আমরা যখন এটি জানাজানি হলো, মানুষের মাথা লজ্জায় যখন হেট হয়ে আসলো যে এটি কি ব্যাপার, তখন শেখ হাসিনার গলা থেকে আমরা কি শুনলাম? শেখ হাসিনার সাফাই আমরা শুনলাম যে স্বর্ণ কারো বলে তার মায়ের সোনা চুরি করে। চিন্তা করেন, দুর্নীতির বিচার না করে বরং চোরের পক্ষে সাফাই গাইল। পদ্মা সেতুর ঘটনা আপনারা জানেন। পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার আগেই তাদের ভাগ বটা শুরু হয়ে গেল যে কাজ শুরু হলে বিদেশি অর্থের সংস্থান হলে কে কত % নেবে সেই ভাগাভাগি তাদের শুরু হয়ে গেল। এবং যখন এটি ধরা পড়ল, যে ব্যক্তিকে টোপ হিসাবে শেখ হাসিনা এবং তার লোকজন, তার পরিবারের লোকজন টোপ হিসাবে ব্যবহার করছিল, সেই ব্যক্তি সম্পর্কে এই লন্ডনের মাটিতে শেখ হাসিনা এই লন্ডনের মাটিতে বলে গেল যে তার মতন নাকি বড় দেশপ্রেমিক হয় না। এই হচ্ছে তাদের দেশপ্রেমিকের উদাহরণ, আর ওই হচ্ছে তাদের মুক্তিযোদ্ধার চেতনা। শুধু এই নয়, আমরা আরও কি দেখি? আমরা দেখি যে শুধু আজকেই নয়, সেই 1938 সালে শেখ মুজিব রামপদকে হত্যার উদ্যোগ নিয়েছিল। সেই হত্যা প্রচেষ্টার মাধ্যমে আওয়ামী লীগের হত্যার রাজনীতি শুরু হয়েছে, যেই হত্যার রাজনীতি আজও তোরা করে যায়। কিছুদিন আগেও আমরা দেখেছি চট্টগ্রামের মাটিতে বসে শেখ হাসিনা বলেছিল যে একটির বদলে 10টি লাশ ফেলো। আমাদের নেতা নেত্রীর কাছ থেকে আমরা কখনো এইরকম নির্দেশ পাইনি। এরকম কাজ বিএনপি করেও না, বিএনপির নেতাকর্মীরাও করে না, কারণ এটি আমাদের আদর্শ নয়। মুক্তিযুদ্ধকালীন এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে আমি বলেছি যে এদের কোনো স্বাধীনতার চেতনা বলে কোনো বিশ্বাস নেই, স্বাধীনতার চেতনায় তারা কোনো বিশ্বাস করে না, তাদের যুদ্ধে কোনো অবদান ছিল না। গতদিনের বক্তব্য আমি বলে গেছি যে এই দলটি একটি রাজাকারের দল। আমি যুক্তি দিয়ে, তর্ক দিয়ে আপনাদের সামনে, সমগ্র বাংলাদেশের মানুষের সামনে আমি উপস্থাপন করেছিলাম যে এই দল স্বাধীনতার চেতনা বলে কোনো শব্দে তারা বিশ্বাস করে না, এটি শুধু তারা মুখে বলে। স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত সরকার থেকে একজন প্রতিনিধি আসলো, শেখ মুজিবের সাথে দেখা করলো। শেখ মুজিবের সাথে দেখা করে সে বলল যে মুক্তিযুদ্ধকালীন সময় যে সরকার ছিল, মুক্তিযুদ্ধকালীন সময় তারা বাংলাদেশ থেকে কিছু অর্থ নিয়ে গিয়েছিল এবং বিভিন্ন প্রবাসী যে সকল বাংলাদেশি সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশে ছিল, তারাও কিছু অর্থ রেইজ করেছিল মুক্তিযোদ্ধাদের সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য। সেই অর্থের একটি বেশ বড় অংশ ভারত সরকারের কাছে গচ্ছিত আছে। এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, ভারত সরকার এই অর্থ বাংলাদেশ সরকারকে ফেরত দিতে চায়। সেই ভারত সরকারের সেই প্রতিনিধি শেখ মুজিবকে জিজ্ঞেস করলো যে এই অর্থ আপনার কি ব্যাংক ড্রাফটের মধ্যে নেবেন, নাকি আপনাদের যেহেতু নতুন স্বাধীনতাপ্রাপ্ত দেশ, আপনাদের অনেক কিছু প্রয়োজন, আমরা আপনাদেরকে সেই পরিমাণ জিনিস আপনাদের দেশে আমরা দিয়ে দিতে পারি, তাহলে আমরা সেখান থেকে অর্থ, যে পরিমাণ জিনিস দিয়েছি তার মূল্য বাবদ সেই অর্থ আমরা কেটে রাখবো, পয়সাটা আমরা ভারতীয় মুদ্রায় দিব, আমরা বিদেশি মুদ্রায় দেব না। আপনারা কি জানেন সেই সময় শেখ মুজিব কি বলেছিল? আপনাদের ধারণা আছে? আপনারা ধারণা চিন্তাও করতে পারবেন না শেখ মুজিব সেই সময় কি ছিল। সেই শেখ মুজিব যে বাংলাদেশের স্বাধীনতা চায়নি। আজ আপনাদের সামনে আমি প্রয়োজন হলে আমি প্রমাণ দিয়ে বলবো যে কথাটি কতটুকু সত্য। সেই শেখ মুজিব, যেই শেখ মুজিবকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে, সেই শেখ মুজিব আজ আমি বলে যাব এইখানে দাঁড়িয়ে, এই শেখ মুজিবই বাংলাদেশের মাটিতে, স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রথম দুর্নীতি দিয়ে বাংলাদেশের মাটিকে কলুষিত করেছিল। শেখ মুজিব সেই প্রতিনিধিকে বলেছিল না ব্যাংক ড্রাফট কোনো কিছুর মাধ্যমে নয়, আমাকে ট্রাকে করে বস্তায় বস্তায় টাকাগুলো পাঠিয়ে দিন। আজকে আপনাদের মাধ্যমে এবং ক্যামেরার মাধ্যমে বাংলাদেশে বহু লক্ষ কোটি আমার নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা এই বক্তব্য শুনতে পাচ্ছেন। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন,
এই যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, যদি সত্যিকারের তারা চেতনায় বিশ্বাসিত, মুক্তিযুদ্ধের যে চেতনা নিয়ে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা জীবন বাজি রেখে সেদিন যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল, যদি সত্যিই সেই চেতনায় বিশ্বাসিত, যে ব্যক্তি সেই চেতনায় বিশ্বাস করে সত্যিকারভাবে, তার পক্ষে কি কখনো সম্ভব সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের যে অর্থ, মানুষের যে অর্থ, সেই অর্থ বস্তায় করে নিয়ে আসবে? এবং শুধু এখানেই শেষ নয়, শেখ মুজিব এই কথাটি বলে আরেকটি কথা অ্যাড করেছিল যে এই অর্থ সামনে আমার নির্বাচনের কাজে লাগবে। যদি সত্যিকারভাবে সে দেশের নেতা হতো তাহলে সেদিন সে বলতো, হ্যাঁ এই অর্থ দিয়ে আমি স্কুল করব, এই অর্থ দিয়ে আমার ভেঙে যাওয়া ব্রিজ ঠিক করব, এই অর্থ দিয়ে আমি আমার অসুস্থ মানুষের জন্য হাসপাতাল তৈরি করব। এটি না বলে সে বলেছিল বস্তায় বস্তায় টাকাগুলো পাঠিয়ে দেন, বস্তায় করে ট্রাকে করে টাকাগুলো পাঠিয়ে দেন, আমার পরবর্তী নির্বাচনের কাজে লাগবে। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে তাদের নেতা, এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা। একটি দল আপনারা দেখেছেন 1/11-এর সময়, 1/11-এর সময় বেশি দিন আগের কথা নয়, যে 96 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা একটি বিদ্যুৎ প্ল্যান্টের কথা বলে নিজের অ্যাকাউন্টে চেক গ্রহণ করেছিল, ঘুষের চেক, মনে আছে আপনাদের? তাহলে দেখুন কত বড় দুর্নীতিবাজ, উভয় বাপ এবং বেটি করত বড় দুর্নীতিবাজ, প্রমাণ রয়ে গেছে তাদের দুর্নীতিবাজের। একটি দল কত নীতিহীন হলে, কত বড় দুর্নীতিবাজ হলে, কত বড় চোর হলে তাদের বোগাস অর্থমন্ত্রী, জনগণের 4000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে গায়েব হয়ে যাচ্ছে, ব্যাংক থেকে চুরি হয়ে যাচ্ছে, অথচ সেই বোগাস মন্ত্রী বলে বসে পাবলিকলি, লোকজন মানুষের সামনে বলে বসে যে কি বলে বসেছিল, এই টাকা কোনো টাকা নয়, 4000 কোটি টাকা নয়। একটি সরকার কতটা মানুষের বিপরীতমুখী হলে, অর্থাৎ মানুষের প্রতি মিনিমাম দরদ নাই এই সরকারের, তার আরেকটি সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আপনারা পত্রপত্রিকার পাতায় দেখেছেন, টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি যে কিছুদিন আগে যে শেয়ার স্ক্যাম হলো, এই শেয়ার স্ক্যাম হাসিনার সময় একবার নয়, পরপর 2 বার হয়েছিল। এই যে শেয়ার স্ক্যান্ডাল হলো, শেয়ার মার্কেট, 33 লক্ষ মানুষ, ছোট ছোট মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ, মা বোনেরা, কত স্টুডেন্ট, কত বেকার ছেলেরা অল্প অল্প তিলে তিলে পয়সা জমে সেই পয়সা তারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছিল, রাতারাতি শেয়ার মার্কেটকে ধ্বংস করে দিল। তাদের বোগাস অর্থমন্ত্রী কি বলল, যে শেয়ার মার্কেটে অনেক রাঘব বল, অনেক বড় বড় মানুষরা জড়িত আছে, এদের নাম বলা যাবে না। আরে ভাই, এটা কি বুঝতে বাকি থাকে আপনাদের আমল কারা সেই রাঘব বল? 33 লক্ষ মানুষের দিকে তাকালো না, অথচ তারা সেই চোরদেরকে নিয়ে বহাল তবিয়তে এখনো বড় বড় কথা বলে যাচ্ছে। আজকে আমার সামনে অনেক সাংবাদিক ভাই এখানে বসে আছেন। সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশেষ করে সেই সকল সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন, আজকে যারা আপনারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বা তাদের পক্ষ অবলম্বন করেন, আপনাদের কাছে আমার একটি জিজ্ঞাসা, আপনাদের বিবেকের কাছে আমার একটি জিজ্ঞাসা। কি সেই জিজ্ঞাসাটি হলো, এই যে আপনারা যারা আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করেন, বিভিন্ন সময় তাদের পক্ষে বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন, তাদের পক্ষে কথা বলেন, আপনারা কি আপনাদের 2 জন সহকর্মী সাগর এবং রুনি, এই যে 2 জন সহকর্মীর যে হত্যাকাণ্ড ঘটল, এই হত্যাকাণ্ড ঘটার পরে এর কি পূর্ণ তদন্ত আপনারা দাবি করতে পেরেছেন? এর কি পূর্ণ তদন্ত দাবি করার মতন বক্তব্য আপনারা পেশ করতে পেরেছেন সরকারের কাছে? করতে পারেন নাই। এই যে আপনারা আজকে যে মহান, আমি যদি আজকে বলি এই যে মহান পেশায় আপনারা যেই ব্রত নিয়ে এসেছেন, আপনারা কি সেই ব্রত, আপনাদের সেই মহান পেশা, মহান দায়িত্ব, কর্তব্য কি আপনারা পালন করতে সক্ষম হচ্ছেন? আজকে চিন্তা করেন, আপনারা এমন একটি দলের পিছনে রাজনীতি করছেন, এমন একটি দলের নীতি বা আদর্শকে, তথাকথিত নীতি বা আদর্শকে সমর্থন করছেন, আপনারা একটা অন্যায়ের বিচার পর্যন্ত চাইতে পারেন না, একটা অন্যায় কাজের জবাবদিহিতা পর্যন্ত চাইতে পারেন না। আজকে আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আবারও আমার প্রশ্ন, অন্তত এই যে সাগর রুনি ছোট সন্তান মেঘ, তার মুখের দিকে তাকিয়েও তো আপনারা আপনাদের সহকর্মীর হত্যার বিচার চাইতে পারেন, নাকি এতই ভয় পান আপনারা এই হত্যাকারী, সেই খুনি হাসিনা সরকারকে, যে নিজের সহকর্মীর বিচারটাও পর্যন্ত আপনারা চাইতে পারেন না? আপনাদের কাছে আমার অনুরোধ, নিরপেক্ষ নিউজ হয়তো আপনারা দিতে পারবেন না অনেকেই, পরিস্থিতি আমি বুঝতে পারছি, কিন্তু অন্তত বাস্তব
যেই নিউজটি বাস্তব বস্তুনিষ্ঠ, অন্তত সেই নিউজটি দিয়ে অন্তত জাতির এতটুকু আপনারা উপকার করুন। এই উপকারটুকু আমাদের জন্য করার দরকার নাই, বিএনপির জন্য আপনাদের করার দরকার নাই। এটি আমি সকল সাংবাদিক ভাইদের জন্য বলছি না, শুধুমাত্র সেই সাংবাদিক ভাইদের জন্য বলছি যারা এখনও শেখ হাসিনা বা আওয়ামী লীগের পিছনে স্লোগান দেন। তাদের কাছে বলছি, আমাদের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার দরকার নেই। ওই যে ছোট্ট শিশু মেঘ, আপনার সহকর্মীর সন্তান, তার মুখের দিকে তাকিয়ে অন্তত এই কাজটা আপনারা করতে পারেন। অন্তত তার বাবা মার কথা মনে করে অন্তত এই কাজটি করতে পারেন। এতটুকু অনুরোধ মানুষ হিসাবে আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো। আজকে আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে তাকালে কি দেখি? আমরা বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে তাকালে আজকে সাধারণ মানুষ লজ্জা পায়। লজ্জা পায় এই কারণে যে আমরা দেখি যে একটি দেশের প্রধান বিচারপতি সে একজন রাজনৈতিক নেতার কবর জিয়ারত করে এবং কবর জিয়ারত করার পরে লিখিতভাবে সেখানে মন্তব্য করে আসে যে সেই রাজনৈতিক নেতার আদর্শ উদ্দেশ্য সে উচ্চ আদালতে বাস্তবায়ন করবে। এখন আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, যেই প্রধান বিচারপতি একটি রাজনৈতিক নেতার কবর জিয়ারত করে রাজনৈতিক বক্তব্য লিখে আসতে পারে, রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা, সেই রাজনৈতিক নেতার আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কমিটমেন্ট দিয়ে আসতে পারে, তাহলে কি সেই বিচারকের অধীনস্থ যত বিচারপতি আছে, বিচারক আছে, তাদের কাছ থেকে কি বাংলাদেশের মানুষের পক্ষে ন্যায় বিচার আশা করা সম্ভব? সম্ভব নয়। এই সব বিচারপতিরা নিজেদের বিবেককে সামনে রেখে কতটুকু নিরপেক্ষ বিচার বাংলাদেশের মানুষকে দিতে পারবে, সেটি আজকে প্রশ্ন সাপেক্ষ বিষয়। এটি আজকে প্রশ্ন সাপেক্ষ বিষয় যে তারা নিজেদেরকে রাজনীতি থেকে দূরে রেখে তাদের বিবেককে ব্যবহার করে কোনটি ন্যায় এবং কোনটি অন্যায়, ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে কতটুকু দাঁড়িয়ে থাকতে পারবে, এটি আজকে একটি বিরাট প্রশ্নের ব্যাপার। আসুন এরপরে আমরা দেখি কিভাবে হাসিনা আজকে যেই বাংলাদেশের কিছু কিছু ইনস্টিটিউশন আছে, যে ইনস্টিটিউশনগুলিকে নিয়ে দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের মানুষ গৌরব করত, বাংলাদেশের মানুষ অহংকার করত, এইরকম একটি ইনস্টিটিউশন। কি সেই ইনস্টিটিউশন? বাংলাদেশ সেনাবাহিনী। আমরা কি দেখলাম 2008 সালে ফেব্রুয়ারি মাসে? আমরা দেখলাম যে শেখ হাসিনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর 75 জন অফিসার, বিডিআর এর তথাকথিত মুখোশ পরা কিছু মানুষ নাম দিল বিডিআর বিদ্রোহ, কিন্তু ভিতরে কি দেখলাম? ভিতরে দেখলাম যে ভিতর থেকে যখন বিভিন্ন রকমভাবে খবর আসলো, দেখলাম যে সব কিছুতে আওয়ামী লীগের লোক জড়িত এবং 75 জন অফিসারকে হত্যা করে ফেলা হলো। ঠিক শুধু তাই করা হলো না, হত্যা করার পরবর্তীতে আমরা কি দেখলাম? যে সকল অফিসার, যখন সেনাবাহিনী থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হলো, সুষ্ঠু তদন্ত চাওয়া হলো, যে সকল অফিসার এই কথাগুলো বলল, যেই সকল অফিসার সত্যিকারের ঘটনা তুলে ধরতে চাইল, পরবর্তীতে আমরা দেখলাম সেই সকল অফিসারদেরকে চাকরিচ্যুত করা হলো। পরবর্তীতে আমরা দেখলাম সেই সকল অফিসারদের অনেককে পাওয়াই গেল না। ঠিক যেভাবে শেখ মুজিব রক্ষী বাহিনী তৈরি করে সেনাবাহিনীকে ধ্বংস করতে চেয়েছিল, আজকে শেখ হাসিনার সময় আমাদের অফিসারদেরকে, আমাদের জওয়ানদেরকে, সেনাবাহিনীর জওয়ানদেরকে হত্যা করার মাধ্যমে, চাকরিচ্যুত করার মাধ্যমে আমাদের সেই গৌরবের, সেই অহংকারের সেনাবাহিনীকে ধ্বংস করে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকে শুধু সেনাবাহিনী নয়, আজকে পুলিশ বাহিনীর দিকে যদি আমরা তাকাই, পুলিশ বাহিনীর দিকে তাকালে আমরা কি দেখতে পাই? পুলিশ বাহিনীর দিকে তাকালে আমরা দেখতে পাই যে একটি বিশেষ জেলার বা দু একটি বিশেষ জেলার মানুষকে দিয়ে পুলিশ বাহিনী চালানো হচ্ছে, যারা পুলিশের নিরপেক্ষ, যারা সত্যিকার পুলিশের ভালো চায়, যে সকল পুলিশ বাহিনীর সদস্য সত্যিকারভাবে দেশের মানুষকে, দেশকে ভালোবাসে, দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চায়, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে দূরে। এবং কিছু সংখ্যক একটি বিশেষ এলাকার, একটি বিশেষ এলাকার মানুষকে দিয়ে চালানো হচ্ছে আমার নেতাকর্মী, সাধারণ মানুষদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার। আজকে পুলিশ বাহিনীর সকল স্তরের, সকল পর্যায়ের
কর্মকর্তা কর্মচারী যারা আছেন সকলের কাছে আমার একটি আহ্বান থাকবে। কি সেই আহ্বান? আহ্বানটি হচ্ছে, আজকে হয়তো সরকার নিজের গদি রক্ষা করার জন্য আপনাকে সুযোগ সুবিধা দিয়ে, বাড়তি সুযোগ সুবিধা দিয়ে সরকার নিজের গদি রক্ষা করছে। কিন্তু আপনি পুলিশে আছেন, আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন, আপনার পাশে তাকিয়ে দেখুন তো, আপনারই পরিচিত একজন, আপনারই হয়তো পরিবারের আরেকজন যে আজ বেকার, যে আজ তার ন্যায্য আওয়ামী লীগের অপশাসনের জন্য যে আজ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, যে আজ আওয়ামী লীগের চাঁদাবাজি, আওয়ামী লীগের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের কষাঘাতে যে আজ অস্থির, সেও তো আপনার পরিচিত, সেও তো আপনার পরিবারের একজন, সেও তো আপনার এলাকারই একজন। এই মানুষগুলো তো কষ্ট পাচ্ছে। আজ কি আপনাদের দায়িত্ব হয় না, পুলিশের কি এটা দায়িত্বের মধ্যে আসে না যে তাদের ভালো মন্দ আপনাদেরও দেখা? এই যে দুর্নীতি, একজন দুর্নীতিপরায়ণ, একজন খুনি, গণতন্ত্রের হত্যাকারী শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা আর কত নিরীহ মানুষের বুকে গুলি চালাবেন? এইখান থেকে আপনাদেরকে সরে আসার জন্য আকুল আহ্বান জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর সদস্যদেরকে। শুধু পুলিশ বাহিনীর সদস্যদেরকে নয়, একই সাথে প্রশাসনের নিরপেক্ষ সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে দেশের অবস্থা আপনারা ভালো করে জানেন। আজকে দেশকে ধ্বংসের কোন দ্বার প্রান্তে আওয়ামী লীগ নিয়ে গেছে, এটি প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদের থেকে ভালো কেউ জানে না। এই যে বাংলাদেশের 18-20 কোটি মানুষ, এই 18-20 কোটি মানুষ সমগ্র বাংলাদেশকে একটা আমানত হিসাবে আপনাদের কাছে দিয়েছে। আজকে আপনাদের ফরজ দায়িত্ব হচ্ছে এই আমানতকে সুন্দরভাবে আবার দেশের মানুষের কাছে ফেরত দেওয়া। এবং সে কারণেই আপনাদের প্রশাসনের প্রতি আমার অনুরোধ থাকবে, হয়তো কিছুদিন আগে পর্যন্ত হাসিনা সরকার, এই অবৈধ হাসিনা সরকার আপনাদেরকে বাধ্য করেছে যে তাদের কাজগুলো, তাদের অবৈধ কাজগুলোর, তাদের অনৈতিক কাজগুলো সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে বাধ্য করেছে। কিন্তু গত কয়েক বছরে আপনারা দেখেছেন যে আপনাদেরকে জোর করিয়ে এই অনৈতিক কাজগুলো করে, এই খারাপ কাজগুলো করে, দেশ বিরুদ্ধ কাজগুলো করিয়ে তারা কিভাবে এই আওয়ামী লীগ নামক দলটির লোকজন কিভাবে শুষে তারা দেশের রক্তকে নিয়ে যাচ্ছে, রক্তকে টেনে নিয়ে দেশের সম্পদ, দেশের অর্থ, মানুষের সম্পদ, মানুষের অর্থ কিভাবে বিদেশে তারা পাচার করেছে। আপনারা হচ্ছেন সবচেয়ে বড় সাক্ষী। তাই সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদেরকে আমি আহ্বান জানাবো, দয়া করে মানুষের স্থানে অবস্থান নিন। মানুষ যেদিকে চায় আপনারা সেদিকে অবস্থান নিন। আপনাদের সময় এসেছে অবস্থান পরিবর্তনের, মানুষের কাতারে এসে দাঁড়ান। আমার প্রিয় তৃণমূল কর্মী এবং ভাইরা, তৃণমূল পর্যায়ের সকল বাংলাদেশের সকল গ্রামে গঞ্জে, ইউনিয়নে, থানায়, মহকুমায়, জেলায়, ডিভিশনে উপস্থিত এবং যারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন আমাকে, যারা দেখতে পাচ্ছেন না শুনতে পাচ্ছেন না আমাকে, তাদের সকলের কাছে আমার একটি আহ্বান। এই বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রতীক। একটু আগে আমার বক্তব্যে আমি বলেছি যে 1975 সালে কিভাবে শেখ মুজিব গণতন্ত্রকে গলা চিপে হত্যা করেছিল। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, উনি কিভাবে এসে 1969 সালে বহুদলীয় গণতন্ত্রের আবার পুনঃপ্রবর্তন করলেন। এই আওয়ামী লীগ আবারও গণতন্ত্রকে হত্যা করেছিল। কিভাবে হত্যা করেছিল? আওয়ামী লীগ হত্যা করেছিল তাদেরই আরেক স্বৈরাচারী দোসর, 90-এর স্বৈরাচারী দোসর, তার সাথে যারা ইলেকশনে যাবে তাদের জাতীয় বেঈমান বলা হবে। এই কথা বলার পরেই 24 ঘন্টা পরেই শেখ হাসিনা আবার সেই স্বৈরাচারের সাথে ইলেকশনে গিয়ে তার স্বৈরাচারী কাজকে জায়েজ করার জন্য গণতন্ত্রকে হত্যা করেছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী, তৃণপর্যায় সকল পর্যায়ের নেতাকর্মী আন্দোলন করেই আবার গণতন্ত্রকে মুক্ত করে নিয়ে এসেছিল 1990 সালে। 1986 সালের এই তাদের মহামিলন, এই দুই স্বৈরাচার এবং স্বৈরাচারানী
স্বৈরাচারিণী, এই দুইজনের মহামিলনের সংসদ বাধ্য হয়েছিল ভেঙে দিতে। একইভাবে আবার যখন এই 90 স্বৈরাচার 88-তে নির্বাচন করে সংসদ গঠন করলো, আন্দোলন এর বেগে ধাবিত হয়ে আন্দোলনের তোড়ে সেই 88 সংসদ ভেঙে দিয়ে 90-তে স্বৈরাচার পালিয়ে নিজের জীবন রক্ষা করলো। কাজেই আমি এই জন্যই বলছি যে বিএনপি হচ্ছে গণতন্ত্রের প্রতীক, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের প্রতীক। আজকে আমার সকল পর্যায়ের বিশেষ করে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমার প্রশ্ন, আজ আমাদের নেত্রীকে এই হাসিনা সরকার, এই অবৈধ স্বৈরাচারী সরকার আমাদের দলীয় কার্যালয়ের মধ্যে অন্তরীণ করে রাখার চেষ্টা করছে। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, তোমাদের মাকে যদি কেউ তোমাদের কাছে আসতে না দেয়, তাহলে সন্তান হিসাবে তোমাদের কি করা দরকার? সন্তান হিসাবে তোমাদের কি করা উচিত? মাকে মুক্ত করা, একইভাবে দেশকে মুক্ত করা। আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মাঠ পর্যায়ের নেতাকর্মী আজ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। আন্দোলনে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সমগ্র ঢাকা শহরে, সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। তারা আন্দোলনকে বেগবান করে তুলেছে। আজকে একটি জিনিস আমাদের সকলকে মনের মধ্যে, মাথার মধ্যে নিতে হবে। একজন মানুষ যখন রাস্তায় নামে, তার একটি গন্তব্যস্থল থাকে, সে সেই গন্তব্যস্থলে রাস্তা দিয়ে সেই গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে থাকে। আজ আমাদের নেতাকর্মীরা রাস্তায়, রাজপথে গন্তব্যস্থল একটি, সেটি হচ্ছে দেশকে মুক্ত করা, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। পথে যখন আমরা একটি গন্তব্যের দিকে যাই, সেই সময় পথে ঝড় হয়, বৃষ্টি হয়, তুফানও হতে পারে, কিন্তু আমরা কি থেমে থাকি? আমরা থেমে থাকি না। আমরা তখনই থামি যখন আমাদের গন্তব্যে গিয়ে আমরা পৌঁছই। আজ আমাদের গন্তব্য হবে আজ দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, দেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনা। আমাদের গন্তব্য হবে এই অবৈধ, এই খুনি সরকার, এই চোরের সরকারের হাত থেকে আজকে দেশকে রক্ষা করা। কর্মী ভাইরা, আমার তৃণমূলের ভাইরা, আমার তৃণমূলের নেতৃবৃন্দ, আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আন্দোলনকে, যে আন্দোলন শুরু হয়েছে ঢাকা শহরে, যে আন্দোলন শুরু হয়েছে সমগ্র বাংলাদেশে, এর নেতৃত্ব দিতে হবে আপনাদেরকে। এই আন্দোলনকে আপনাদের চালিয়ে নিতে হবে, শুধু চালালে চলবে না। এই আন্দোলনকে গতিশীল করতে হবে, এই আন্দোলনকে লক্ষ্যস্থলে পৌঁছতে হবে। আন্দোলন বিগত দিনে আমরা যে কোনো কারণেই হোক আন্দোলনে কি দেখেছি, আন্দোলনে যখন সফল হয়েছি আমাদের নেতাকর্মীদেরকে আমরা রক্ষা করতে পেরেছি। আন্দোলন যখন সফল হয়েছে আমরা দেশকে রক্ষা করতে পেরেছি। আন্দোলন যখন সফল হয়েছে আমরা দেশের মানুষকে রক্ষা করতে পেরেছি। একটি কথা মনে রাখতে হবে, যে আন্দোলন আজ শুরু হয়েছে, এই আন্দোলন যদি কোনো কারণে থেমে যায় তাহলে সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের, সবচেয়ে বড় ক্ষতি হবে দেশের মানুষের, সবচেয়ে বড় ক্ষতি হবে আমার তৃণমূল পর্যায়ের নেতা এবং কর্মীদের। কাজেই এই আন্দোলন থামতে দেওয়া যাবে না, এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে। একটি কথা মনে রাখতে হবে, সূর্য যখন সকালবেলায় উঠে তখন সব জায়গায় আলো ছড়ায়, ঠিক আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে আরও, কাল পরশু আগামী দিন ইনশাল্লাহ সফল না হওয়া পর্যন্ত আন্দোলন আরও ছড়িয়ে পড়বে। এই ছড়িয়ে পড়াতে হয়তো খেয়াল রাখতে হবে, এই ছড়িয়ে পড়াতে যাতে করে নিরীহ মানুষ যারা,
দেশের নিরীহ জনগণ তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই অনুরোধ করব আমি আমার নেতাকর্মী তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ। কিন্তু একই সাথে এটিও খেয়াল রাখতে হবে, আমাদের নেতা শহীদ জিয়া, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো বলেননি, কি বলেননি, একটির বদলে 10টি লাশ ফেলো। আমাদের নেতা কখনো বলেননি যে কিছু একটা গাড়িতে রাখো, বরং আমরা সবসময় দেশ গঠনের কথা বলেছি। সেই জন্যই এইটি আমাদের শিক্ষা নয়, কিন্তু এটি আমাদের শিক্ষা নয় ঠিক, কিন্তু কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই অবৈধ, এই গণতন্ত্রের হত্যাকারী, এই চোর সরকারের একটা অবৈধ মন্ত্রী কি বলেছিল, যে আন্দোলন যারা করবে ঘরে ঢুকে ঢুকে তাদেরকে ধরা হবে, বলেছিল না? আজ আমি আমার নেতাকর্মীদেরকে বলতে চাই, আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বলতে চাই যে ঘরে ঢুকে আমরা হত্যা করব না, কিন্তু আপনাদেরকে এনশিওর করতে হবে, আপনাদেরকে নিশ্চিত করতে হবে যে ওই সব নেতারা এবং ওই দলের নেতাকর্মীরা যাতে ঘর থেকে আর বের হতে না পারে, কারণ বের হতে পারবে না। এবং নিশ্চিত করতে হবে যে যেদিন ইনশাল্লাহ আন্দোলন সফল হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন দেশের আইন অনুযায়ী যারা গত 6 বছর দেশের মানুষের সম্পদ হরণ করেছে, দেশের মানুষের সম্পদ পাচার করেছে, তাদের যাতে বিচার করা হয়। এই বিচারের জন্য একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন, আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, মাঠ পর্যায়ে রাজপথের আমার কর্মী ভাইরা, একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখবে, আওয়ামী লীগের লোকজন যেখানেই মিছিল করে, আমাদের নেতাকর্মীদের মিছিল মিটিংয়ে যখন তারা আক্রমণ করে, তাদের সাথে কি থাকে? তাদের সাথে তাদের ওই পেটোয়া বাহিনী, কিছু পুলিশের লোক থাকে, বিশেষ কিছু জেলার পুলিশের লোক থাকে, র্যাবের লোক থাকে। এইটি ছাড়া তাদের কোনো মুরদ নাই, এইটি ছাড়া তারা কিচ্ছু করতে পারে না। তোমাদেরকে মনে রাখতে হবে, আমার তৃণমূলের নেতারা, আপনাদের মনে রাখতে হবে, তৃণমূলের ভাইয়েরা, কর্মীরা, রাজপথের আন্দোলনের কর্মী ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, এই পুলিশ র্যাব ছাড়া এরা কিচ্ছু করতে পারে না। পুলিশ র্যাব ছাড়া তাদের কোনো শক্তিও নাই, তাদের কিচ্ছু করার কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের গণতন্ত্রকামী 18 কোটি মানুষ তোমাদের সাথে আছে। আজকে আমি ঢাকা শহর সহ প্রত্যেক জেলা, থানা, গ্রামের আমার তৃণমূলের নেতাকর্মী এবং রাজপথের নেতাকর্মীদেরকে বলবো যে কিছুদিন আগে আন্দোলনের, গত বছর আন্দোলনের ওই তথাকথিত নির্বাচনের আগে যেভাবে বাংলাদেশকে সমগ্র ঢাকা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, আজ ঢাকার রাজপথের নেতাকর্মীদের কাজ হবে আগামীকাল থেকে চেষ্টা করা যাতে ঢাকা শহরের একটি জায়গা থেকে আরেকটি জায়গা বিচ্ছিন্ন হয়ে যায়, যাতে করে সেই বিশেষ জেলার পুলিশ র্যাব এবং পুলিশ র্যাবের সাহসী হয়ে ওই তথাকথিত আওয়ামী লীগের লোকজন যাতে কোনোভাবেই গণতন্ত্রকামী মানুষের উপরে নির্যাতন চালাতে না পারে, যাতে করে তাদের উপরে কোনোভাবে গুলিবর্ষণ করতে না পারে, ঢাকার একটি এলাকা থেকে আরেকটি এলাকায় বিচ্ছিন্ন করার জন্য কি কি প্রয়োজন, কি করা প্রয়োজন, এটি আমার দলের নেতাকর্মীরা জানে। এখানে বিভ্রান্ত হবার কোনো অবকাশ নাই। লক্ষ্য একটি, গন্তব্য একটি, কারো কথায় বিভ্রান্ত হবেন না, কোনোভাবে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা, লক্ষ্য একটি, গন্তব্যস্থল একটি। যেদিন হাসিনা বিদায় হবে সেদিন আমার নেতাকর্মীরা ইনশাল্লাহ ঘরে ফিরবে। হাসিনা ক্ষমতা থেকে যাবে, নেতাকর্মীরা ঘরে ফিরবে। আপনারা আগেই বলেছি, বাংলাদেশের 18 গত নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি, বাংলাদেশের অধিকাংশ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করেনি। সেদিন আমরা বাংলাদেশের মানুষকে অনুরোধ করেছিলাম, বাংলাদেশের 9 কোটি ভোটারকে আমরা অনুরোধ করেছিলাম যে আপনারা এই নির্বাচন বয়কট করুন। আমরা দেখেছিলাম সেদিন যে বাংলাদেশের ভোটাররা আমাদেরকে আমরা যে অনুরোধ করেছিলাম, আমাদের সেই অনুরোধ ওনারা রেখেছিলেন। আজ এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি
যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভোটাররা আমাদের অনুরোধ রক্ষা করেছে। আজ নির্বাচন নয়, আজ আন্দোলন। এই আন্দোলনে আমি আমার নেতাকর্মীদেরকে, মাঠ পর্যায়ে রাজপথের নেতাকর্মীদেরকে অনুরোধ করব, তোমাদের পাশে 18 কোটি মানুষ আছে। যার যার এলাকার, এক মিনিট, যার যার এলাকার মানুষকে তোমরা জানো, সেই মানুষগুলোকে তোমরা তোমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করো। এলাকার মানুষকে আন্দোলনের সাথে সম্পৃক্ত করো, যাতে ওই স্বৈরাচারী দলের, গণতন্ত্র হত্যাকারী দলের যে সকল সদস্য আছে, যে সকল লোকজন আছে, তারা যাতে ওই বাড়িতেই বসে থেকে বাড়ি থেকে বের হতে না পারে। এখন আমি আমার নতুন প্রজন্মের ভাই বোনদেরকে একটি আহ্বান জানাবো। যারা বাংলাদেশে সরাসরি আমার বক্তব্য শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এবং তোমাদের মাধ্যমে, এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন, আপনাদের সকলের মাধ্যমে নতুন প্রজন্মের, বাংলাদেশের কোটি কোটি নতুন প্রজন্মের ভাই বোনদের কাছে আহ্বান জানাবো। কি সেই আহ্বান? আহ্বানটি হচ্ছে, আজকে তোমাদের সামনে গত 5 বছরের দেশের চিত্র ভেসে উঠেছে। যদি আওয়ামী লীগ সত্যিকারের স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত, তাহলে কি ক্রেস্টের সোনা চুরি করতে পারত? করত না। যদি আওয়ামী লীগ এবং তার নেতৃত্ব সত্যিকারভাবে স্বাধীনতার চেতনায় বিশ্বাস করত, তাহলে কি শেখ মুজিবের পক্ষে বলা সম্ভব ছিল রাষ্ট্রের টাকা দিয়ে নির্বাচন করবে? বলা সম্ভব ছিল না। আজকে যদি আমরা বইয়ের পাতা ঘাঁটি, যদি আমরা এলাকায় খোঁজ খবর করি, দেখতে পাবো যে বাংলাদেশের বহু রাজাকার আওয়ামী লীগের সদস্য। অত দূরেই বা যাবার দরকার কি? শেখ হাসিনার ঘরের মধ্যে গেলেই আমরা দেখতে পাবো যে তারা রাজাকারের আত্মীয়। অর্থাৎ এই রাজাকারদের প্রতি তাদের বরাবরই দরদ ছিল, রাজাকারদের সাথে তাদের বরাবরই সখ্যতা ছিল। আজকে নতুন প্রজন্মের কাছে আমার প্রশ্ন, আমার জিজ্ঞাসা, তোমরা যেই দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছিলে বা কল্পনা করেছিলে, তোমাদের কি সেই কল্পনা বাস্তবায়িত হয়েছে? হয়নি। যদি হতো, তাহলে পদ্মা সেতুর দায় সারা বিশ্ব যাকে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, তাকে বলতে হতো না যে তার একজন লোক দেশপ্রেমিক। অথবা সারা বাংলাদেশের মানুষ দেখেছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার নাম করে কিভাবে শেখ হাসিনা বা এই তথাকথিত কাগজে বাঘ দুদুক কালো বিড়ালকে সাদায় রূপান্তরিত করেছে। আজকে আওয়ামী লীগের দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানে হচ্ছে কালো বিড়ালকে সাদা করা। এইরকম মুক্ত বাংলাদেশ কি আমাদের নতুন প্রজন্ম চেয়েছিল? যারা ক্রেস্টের স্বর্ণ চুরি করে সেই স্বাধীনতার চেতনায় বিশ্বাসীকে কি বাংলাদেশের নতুন প্রজন্ম চেয়েছিল? চাই নাই। এবং যেহেতু চাই নাই, তাই নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আজ সময় এসেছে, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা কোন বাংলাদেশ চাও। আমি তোমাদের কাছে বলবো না যে বাংলাদেশকে আমি সিঙ্গাপুর বানাবো। আমি নতুন প্রজন্মের কাছে বলতে চাই যে আমার দল সুযোগ পেলে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একটু বেটার বাংলাদেশ বানাবো, যেখানে যেই বাংলাদেশে কালো বিড়াল সাদা হবে না, যে বাংলাদেশে অন্যায়কে অন্যায় বলা হবে এবং ন্যায়কে ন্যায় বলা হবে, যে বাংলাদেশে স্বাধীনতার চেতনা বিশ্বাস করি বলে ক্রেস্টের স্বর্ণ চুরি করা হবে না, যে বাংলাদেশে গণতন্ত্রে বিশ্বাস করি বলে অন্য দলকে বিনা উস্কানিতে, বিনা কারণে অন্য দলের নেতাকর্মীদেরকে জেল জুলুম করা হবে না, যে বাংলাদেশে বাক স্বাধীনতায় বিশ্বাস করলে কেউ বলতে পারবে না যে অন্য সরকার বিরোধী পত্র পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, যে বাংলাদেশে সরকারের সমালোচনা ফেসবুকে করলে সেই ব্যক্তিকে ধরে জেল জুলুম করা হবে না,
সেই বাংলাদেশের প্রতিশ্রুতি আমি অন্তত তোমাদেরকে দিতে পারি নতুন প্রজন্ম। আজ নতুন প্রজন্মকে, নতুন প্রজন্মের ভাই বোনদেরকে শুধু ফেসবুকে বসে থাকলে চলবে না, শুধু ঘরে বসে থাকলে চলবে না। আজকে রাজপথে আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নেমে আসতে হবে, কারণ এই বাংলাদেশ তোমাদের, এই বাংলাদেশের ভবিষ্যৎ তোমরা, তোমাদেরকে তোমাদের দেশ গড়তে হবে। তোমরা আর কত ঠকতে চাও? আজ দেখো নতুন প্রজন্মের ভাই বোনেরা, তোমরা দেখো শিক্ষার নামে আজ শিক্ষা অঙ্গনে কি হচ্ছে। শিক্ষা অঙ্গনগুলো আজ তথাকথিত ছাত্রলীগ নামধারী লোকজনের লুটের এবং ব্যবসার জায়গা হয়েছে। আজ আমরা শিক্ষা অঙ্গন নিয়ে রীতিমতন কষ্ট লাগে আমাদের। কেন? আজকে সেদিন পত্রিকায় দেখেছি এক মা আন্দোলন করছে। কিসের জন্য আন্দোলন করছে? যে তার মেয়ে জিপিএ 5 পেয়েছে, কিন্তু সে জানে তার মেয়ে জিপিএ 5 পাওয়ার যোগ্য নয়, এবং সেই জন্যই সে বলছে যে এই পরীক্ষা সঠিক হয়নি। আজ আমরা কি দেখি? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা জিপিএ 5 পাচ্ছে, ভালো রেজাল্ট করছে ম্যাট্রিকে নেমে, কিন্তু তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না। ইংরেজি ডিপার্টমেন্টে মাত্র 2 জন ভর্তি হয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা, এই হচ্ছে আওয়ামী লীগের দেশের প্রজন্মের শিক্ষা নিয়ে চেতনা। কারণ নতুন প্রজন্মের ভাই বোনেরা, তোমরা খেয়াল করে দেখো, এই যে শেখ হাসিনা বা তার পরিবার, এই পরিবারের কোনো সন্তান দেশে লেখাপড়া করে না, সবাইকে তারা বিদেশে পাঠায়। কাজে তোমরা কি লেখাপড়া শিখলে বা শিখলে না, তাদের কিচ্ছু যায় আসে না, কারণ দেশের প্রতি তাদের দরদ নেই। সেই জন্য আজকে আমি নতুন প্রজন্মের ভাই বোনদেরকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, আন্দোলন আমাদের একার নয়, আন্দোলন আজ কোনো একটি দেশের নয়, আন্দোলন আজ কোনো একটি বিশেষ দলের নয়, আন্দোলন হচ্ছে সমগ্র দেশের মানুষের, আন্দোলন হচ্ছে গণতান্ত্রিকামী সকল রাজনৈতিক দলের আন্দোলন একটি। আমরা কি চাই? আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন। আমরা চাই এই দেশে বাংলাদেশের ন্যায়কে ন্যায় বলা হবে, অন্যায়কে অন্যায় বলা হবে। কালো বিড়াল কালোই থাকবে, সাদা বিড়াল সাদাই থাকবে, কালো সাদা হবে না। কাজেই আসুন, শেষ কথা একটি, কি সেই শেষ কথা? এই বিএনপির আগেও বলেছি, আবারও বলছি, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে সকল স্তরের নেতাকর্মীরা মিলেই 90-এর স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করেছিল। 90-তে স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। আপনারা যদি একবার পারেন, তাহলে কেন আবার পারবেন না? আবার করতে হবে। এবং কথা একটি, শেষ কথা হচ্ছে যে আন্দোলন শুরু হয়েছে, বিভ্রান্ত হবার কোনো অবকাশ নাই। যখন আমার রাজপথের নেতাকর্মীরা খবর পাবেন যে হাসিনা পদত্যাগ করেছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে, দেশে একটি নিরপেক্ষ একটি স্বাধীন নির্বাচন হবে, শুধুমাত্র তখনই আন্দোলন বন্ধ হবে। চেষ্টা করবেন সকলকে সাথে নিয়ে, যতক্ষণ পর্যন্ত আন্দোলন সফল না হয় চেষ্টা করবেন, রাজপথে থাকবেন। রাজপথ ছাড়া যাবে না, রাজপথ ছাড়া যাবে না। পরিশেষে আবারও দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন সফল করার আহ্বান দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ আন্দোলন সফল করে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।